কি হলো? এত হাঁপাচ্ছ কেন? জল, একটু খাবার জল দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি। তুমি এইদিকে ফায়ারপ্লেসের কাছে চেয়ারটা টেনে বসো। শেষ, সব শেষ। যেমন ভেবেছিলাম ঠিক তেমন করেই কাজটা শেষ করেছি। মানে তুমি তাহলে? একদম ঠিক ধরেছ। এবার কেউ আমাকে আটকাতে পারবে না। এবার আমি হব পাহাড়ের ধনকুবের। সব তুমিই হবে আর আমি তোমার এতটুকু সান্নিধ্যও পাবো না? এই সব কি বলছো? যার জন্য চুরি করলাম সেই আবার আমায় চুর বলছে? আরে আমি তো মজা করছিলাম। তা ঠিক আছে, তবে কয়েকটা দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। জিনিসটা নিয়ে পাহাড় ছেড়ে নিরাপদে ফিরে যেতে পারলেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব। এমন হাড় কাঁপানো ঠান্ডায় ওরা কতক্ষণ টিকবে ভেবেছ? আর থাকলেও তোমায় ভাবতে হবে না। বেগরবাই করলে লোক লাগিয়ে শেষ করে দেব। না না, একদম এসবের মধ্যে যেও না। পরিস্থিতি খারাপ হলে ভয় দেখালেই যথেষ্ট। বেশ, তাই হবে। কিন্তু আজকের মতো খুশির রাতে আমার দেবতাকে কি একটু কাছে পাবো না? নিশ্চয়ই পাবে। আহ, মাথায় কে গাঁটটা মারল? আমি মেরেছি, আর কে মারবে তোকে? কেন মারলে বলো তো? দিব্যি একটা ঘুম এসেছিল। ঘুরতে যাচ্ছিস, আনন্দ করবি, তা না করে হাঁ করে ঘুমোচ্ছিস। বাহ, দারুণ বললে। ট্রেন হাওড়া স্টেশন ছাড়ার পর কতক্ষণ সবার সঙ্গে গল্প করলাম। তখন তো তুমি বই খুলে এমন ভান করছিলে যেন দুনিয়ার কিছুই দেখছো না। হ্যাঁ হ্যাঁ, গল্প করে আমাদের কৃতার্থ করেছ। শোন, আর একটু পরেই ট্রেন বর্ধমান জংশনে ঢুকবে, নামবো চা খেতে। আবার মারছ কেন? মারছি কি সাধে? আমি কথা বলছি আর সাহেব জিরাফের মতো গলা উঁচু করে নিজের গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। এতই যখন চোখে হারাস, পাশে বসাতে পারতি। বৌদি যখন বলল তখন তো খুব বীর পুরুষের মতো বুক ঠুকে ওদের সাথেই বসতে দিলে। দেখো অংশুমামা, যখন তখন খোঁচা দিও না। আমি ওকে না, পুতুলটাকে দেখছিলাম। তাই নাকি? আমাকে দেখে তোর কি বোকা মনে হয়? ওফ, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো সেটাই সত্যি। এবার খুশি? মামা হেসে জানালার বাইরে সবুজ ক্ষেতের দিকে তাকিয়ে রইল। আর হাতে গোনা কয়েকটা স্টেশন পরেই বর্ধমান জংশন। মামা বলেছে চা খাওয়ার জন্য নামব, কিন্তু আমি জানি আর একটা কারণও আছে। শুনেছি গত 1 মাস হলো বর্ধমান স্টেশনে খাঁটি ঘিতে বানানো মিহিদানার দারুণ একটা স্টল বসেছে। সেটাও কিন্তু কম লোভনীয় নয়। আরে, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আসলে অনেক দিন ধরেই কোথাও ঠিকমতো ঘুরতে যাওয়া হয়নি। আমার 2 মামা কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে একদিনের ছুটি মেলানোই কঠিন। অনেক হিসেব নিকেশ, প্ল্যানিং আর মান অভিমান শেষে ঠিক হলো সেপ্টেম্বরে 10 দিনের জন্য দার্জিলিং ট্যুর। আমাদের এই যাত্রাপথে রয়েছে 2 মামা, 2 মামি, রয়েছে ঐশী আর আমি। ডেডা, চকো। কে দিল চকলেট? ওই যে দেখলেন তো, দলের সবচেয়ে ছোট সদস্যকেই একেবারে বাদই ফেলেছিলাম। পুতুলকে তো আপনারা চেনেনই, আর যারা চেনেন না তাদের বলি, পুতুল আমার বড় মামার একমাত্র মেয়ে। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। আমি আর অংশুমামা যে সিটে বসে আছি তার ঠিক পেছনের সিটেই বাকিরা। ছোট্ট পুতুল সোনা চকলেট দিতে এসে কখন যে আমার কোলেই ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। আচ্ছা, আরেকটা কথা না বললেই নয়। না না, এভাবে না, অন্যভাবে বলি। এই রিপন, তোর সব গুছানো হয়ে গেছে? হ্যাঁ ছোট মামা, শুধু 2-4টে গরম পোশাক একটু বেশি করে ঢুকিয়ে নিলাম। আরে বাবা, ওখানে গিয়েও তো কিনতে পারতিস। সেটা তো জানি, কিন্তু ওই যে বারবার করে বলছিল নিয়ে নে নিয়ে নে, তাই আর কি। বাবা রে, তোদের এই কেমিস্ট্রি আমার মাথায় ঢোকে না। যাকগে, শোন, তোর জন্য ড্রয়িং রুমে কেউ অপেক্ষা করছে, যা একবার দেখা করে আয়। যে এসেছে সে একটু অপেক্ষা করুক। আগে জিনিসপত্র গুছিয়ে ঐশীকে ছবি তুলে পাঠাই, তারপর দেখা করব। নয়তো ওই মেয়ে এক্ষুনি বাড়ি থেকে এসে শেষ পর্যন্ত আমার যাবাটাই না ক্যান্সেল করে দেয়। ঠিক তখনই পর্দা সরিয়ে যে মূর্তিমান বিভীষিকা ঘরে ঢুকল, তাতে বাকিটুকু আর মুখ দিয়ে বেরোল না। তার মানে ছোট মামা ঠিকই বলছিল, আমার পেছনে রিপন খুব একটা ভালো কথা বলে না, তাই তো? মনে মনে ইচ্ছে হলো ছোট মামার পেটে একটা ঘুষি মারি, শেষে আমায় এভাবে বাঘিনীর মুখে ফেলে দিয়ে পালালো। না রে, তুই ভুল ভাবছিস, আমি সেভাবে বলিনি। যাক, আজ কিছু বললাম না, তবে পাহাড়ে গিয়ে যদি অন্য কিছু দেখি তখন কিন্তু মজা দেখাবো। পাহাড়ে গিয়ে মানে? তুই তো বলেছিলি যাবি না, তাহলে আজ হঠাৎ যাওয়ার আগে এসব বলছিস কেন? ওরে হাদারাম, তোকে চমক দেব বলেই কাউকে বলিনি, আর কাউকে বলতেও মানা করেছিলাম। সত্যি, এমন চমক আরও দিস না। এই কি হচ্ছে? সর সর। আমি কিছুই দেখিনি, একদম ভয় নেই। তবে এবার কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, সবাই গাড়িতে উঠে বসে আছে। ইস, ছোট মামি কি ভাবলো বলতো? দেখিস এতক্ষণে গাড়িতে গিয়ে সবার কাছে আমাদের কেস খুলে বসেছে। আরে লজ্জা পাচ্ছিস কেন? এমনিতেও তো আর বেশি দিন বাকি নেই। এখনও 1 বছর বাকি। নে চল, ওই দেখ হর্ন দিচ্ছে। রিপন, তুই কোন খেয়ালে বসে আছিস বলতো? চল দরজার দিকে যাই। ট্রেনের স্পিড কমে এসছে, এবার বর্ধমান স্টেশনে কিছুক্ষণ থামবে।
আমি পুতুলকে বড় মামির কোলে দিয়ে ছোট মামার সঙ্গে দরজার দিকে এগোলাম। হাওড়া থেকে বিকেল 3:55 ছাড়ার পর সারাইঘাট এক্সপ্রেস এই প্রথম কোনো স্টেশনে এসে থামল। ছোট মামা আমাকে একটা টি স্টল দেখিয়ে নিজে ছুট লাগালো অনেকটা সামনে। আমি সবার জন্য চায়ের অর্ডার দিয়ে গেটের কাছেই দাঁড়িয়ে রইলাম। ট্রেন বর্ধমানে ঢুকেছে 5:04। মোট 20 মিনিট স্টপেজ, তারপরই হুইসেল বাজিয়ে আবার ছুটবে। এবার সত্যি সত্যি আমার টেনশন শুরু হলো। 15 মিনিট কেটে গেছে, মামার কোনো দেখা নেই। 18 মিনিট, 19 মিনিট, ওই তো লোকোমাস্টার জানালা দিয়ে মাথা বের করে দেখছে। ঠিক তখনই পেছন থেকে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে কেউ বলল, তোর বন্ধুর মামাবাড়ি তো এখানেই, সেখানে যাওয়ার ইচ্ছা আছে নাকি? পেছন ঘুরে ছোট মামাকে দেখে যে কি স্বস্তি পেলাম তা ভাষায় বোঝানো মুশকিল। আর একটু দেরি হলেও হয়তো ট্রেন ছেড়ে দিত। এত দেরি হলো কেন মামা? আর বলিস না ভাগ্নে, যে যেমন খুশি ভুয়ো কথা রটায়। স্টেশনে কোনো মিহিদানার স্টলই নেই। শেষে দৌড়ে প্ল্যাটফর্মের বাইরে মিষ্টির দোকানে গেলাম, সেখান থেকেই টাটকা মিহিদানা আর সীতাভোগ নিয়ে এলাম। চল এবার সবাই মিলে মিষ্টির স্বাদ নিই। মাঝে মাঝে মামা এমন সব কাণ্ড করে যে আমার আত্মা খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চায়। ট্রেন এখন রুদ্ধশ্বাসে ছুটছে। সঙ্গে ছুটে চলেছে খাল, বিল, ছোট ছোট জলাশয়, সবুজ সোনালি ধানক্ষেত আর নাম না জানা জংলি গাছগাছালি। সবাই হাসি আনন্দে মেতে থাকলেও হঠাৎ করেই আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। প্রথমবার ট্রেনে উঠেছিলাম যেদিন, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলাম। বাবার জামা টেনে জিজ্ঞেস করেছিলাম, এখানকার গাছগুলো পিছনের দিকে সরে যাচ্ছে কেন? আমাদের গ্রামের গাছ তো কখনো হাঁটে না। বাবা হেসে ফেললেও আশেপাশের অচেনা ভদ্রলোকেরা বেশ জোরে হেসে উঠেছিলেন। অবশ্য আমার আধো আধো কথা শুনেই তাদের হাসি বেশি পেয়েছিল। বাবা কিছু একটা বুঝিয়ে বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই অপর প্রান্ত থেকে ভারী গম্ভীর গলা শোনা গেল। সাদা গোঁফওয়ালা এক অচেনা বয়স্ক ভদ্রলোক বললেন, দাদু ভাই, রেল লাইনের ধারের গাছেরা ছোট বাচ্চাদের সঙ্গে ধাঁধার খেলা খেলে। ওরা বুঝতে পারে কে প্রথমবার ট্রেনে উঠেছে, আর একবার বুঝে গেলেই ট্রেন যত জোরে ছুটবে ওরাও তত জোরে পিছনে সরে যাবে। খুব মজার খেলা এটা। আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করেছিলাম, তাহলে ধাঁধার সমাধান করব কিভাবে? তিনি হেসে বলেছিলেন, তুমি যখন আরেকটু বড় হবে উত্তরটা নিজেই জেনে যাবে। সেই মুহূর্তে উত্তরটা শুনে ভীষণ ভালো লেগেছিল। দাদুর সঙ্গে আর কোনোদিন দেখা হয়নি, কিন্তু বড় হতে হতে ধাঁধার সমাধান ঠিকই মিলেছিল। তবে আজ ভাবি, এই ইন্টারনেটের যুগে যেখানে সেকেন্ডে সেকেন্ডে নতুন কিছু তৈরি হচ্ছে, আমাদের পুতুল যখন বড় হবে সে কি কোনোদিন প্রকৃতির এমন সরল খেলায় অবাক হয় প্রশ্ন করবে? হয়তো না ভাবাই স্বাভাবিক। যে মেয়ে এখন থেকেই ছোট্ট মোবাইল ছাড়া মায়ের হাতে ভাত খায় না, সে কি আর জানালার বাইরে ছুটে চলা গাছেদের নিয়ে ধাঁধা মানাবে? মনের অনেক গভীর থেকে জানালায় হেলান দিয়ে কত কি যে ভাবছিলাম। হঠাৎই ভাবনায় ছেদ পড়ল। ট্রেন এসে থামল রামপুরহাট রেলওয়ে স্টেশনে। হাতঘড়ি দেখে বুঝলাম সন্ধে 7টা বাজতে আর 5 মিনিট বাকি। গোটা স্টেশন জুড়ে হকারদের ভিড়। কিছু যাত্রী নেমে গেলেন, সম্ভবত তারাপীঠ টেম্পলে তারামায়ের পুজো দিতে যাচ্ছেন। আমার বিপরীতে বসা ভদ্রলোক বইটা নামিয়ে বললেন, চল একবার ওদিকে যাই, কিছু কথা আছে। ছোট মামার সঙ্গে পেছনে সিটে গিয়ে দেখি একদিকে ঐশী আর ছোট মামি মোবাইলে সিনেমা দেখছে, অন্যদিকে বড় মামা মুখ হাঁ করে সিটে হেলান দিয়ে দিব্যি ঘুমোচ্ছে। শুধু বড় মামি জেগে পুতুলকে কোলে নিয়ে বসে আছেন। হঠাৎ অংশুমামা হাতে ধরা ঝালমুড়ির ঠোঙাটা তালুর মধ্যে এমন জোরে চেপে ধরল যে ফটাস শব্দে সবার চেহারায় যেন বজ্রপাত হল। বড় মামা তো প্রায় সিট থেকে পড়েই যাচ্ছিল। ছোট, তুই যে কি করিস না! বাহ, তোদের দেখে তো মনে হচ্ছে ঘুরতে নয়, জোর করে তীর্থে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা দাদা, আমরা তো জলপাইগুড়ি পৌঁছব প্রায় রাত 2টোয়, তারপর দার্জিলিং যাব কিভাবে? তুই বলেছিলি ব্যবস্থা আছে, কিন্তু কি ব্যবস্থা? ছোট মামার প্রশ্নে বড় মামা হাত দুটো মাথার ওপর তুলে নিয়ে শরীরটা টান টান করে নিয়ে বললেন, দার্জিলিং সাদার পুলিশ স্টেশন থেকে আমাদের পিক করার জন্য 2টো সুমোর ব্যবস্থা করা হয়েছে, সময় মতো গাড়ি পাঠিয়ে দেবে। আচ্ছা বড় মামা, জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে কতক্ষণ লাগবে? ভাগ্নে, অনেকটা পথ, কম করে 90 কিলোমিটার, অন্তত 4 ঘন্টার পাহাড়ি রাস্তা। কথা চলছে, হঠাৎই ঐশী উচ্ছ্বাসে চিৎকার করে উঠল, ফারাক্কাবাদ এসে গেছে! আমরা সবাই জানালার দিকে ঝুঁকে পড়লাম। চারদিক অন্ধকার, কিন্তু দূরে বড় বড় আলো ঝলমল করছে। ব্রিজের লোহার কাঠামোগুলো স্পষ্ট, উজ্জ্বল, তবুও কোথায় যেন একটা অপূর্ণতা রয়ে যাচ্ছিল। আমার মনের কথা যেন ছোট মামা বুঝেই ফেলল। ঐশী, রিপন, চল তোরা গেটের কাছে,
এসি কামরার ভেতর বসে আসল মজাটা পাবি না। সবার সতর্কবার্তা উপেক্ষা করে আমরা মামার পিছু নিলাম। দরজার কাছে গিয়ে মামা 2 হাতে টেনে দরজাটা খুলে দিল, আর সঙ্গে সঙ্গে উফ, কি লোমহর্ষক দৃশ্য! কান কাঁপানো জলধারার গর্জন, তার সঙ্গে ট্রেনের চাকার ধাতব ঘটাং ঘটাং শব্দ, নিচে অন্ধকার জলের বিস্তার, আর আমরা তার উপর দিয়ে এগিয়ে চলেছি, ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। এতদিন ভিডিওতে, গল্পে শুনেছি, আজ চোখের সামনে দেখে মনটা ভরে গেল। গুনে গুনে দেখলাম সব মিলিয়ে 109টি গেট। দেখা শেষ হলে মামা আবার সাবধানে দরজাটা টেনে বন্ধ করে দিল। আসার সময় যদি দিনের আলো থাকে তাহলে সবকিছু আরো ভালো করে দেখতে পাবি। চল ওদিকে, তোর বড় মামা ডাকছে। সত্যি, আমার এই বড় মামা একটু হলেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করে। আরে আমি কি এখনো ছোট বাচ্চা নাকি? ফিরে এসে যে যার জায়গায় বসে পড়লাম, কিন্তু ছোট মামাকে কেমন অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে দেখে প্রশ্ন করলাম, কি হয়েছে মামা? কিছু না, ওই দিকের সিটে একজন ভদ্রলোক বসেছিলেন, তাকে ঠিক দেখতে পাচ্ছি না। কার কথা বলছো? এখানে তো অনেক অচেনা লোকই আছে। না রে, একটু স্পেশাল, মাথা থেকে পা পর্যন্ত একেবারে কালো পোশাক, চুলগুলোও কেমন যেন, বেশিক্ষণ তাকিয়ে থাকলে বোঝা যায় নকল। আমি তো খেয়ালই করিনি, হয়তো ঘুরতে যাওয়ার উত্তেজনায় আশেপাশের মানুষজনকে ভালো করে দেখাই হয়নি। ঠিক তখনই দূরে বাথরুমের দরজা খুলে একজন বেরিয়ে এলো। মুখে কালো মাস্ক, গলা থেকে হাঁটু পর্যন্ত লেদারের মতো কালো কোট, পায়ে একই রঙের জুতো। আজকের দিনে এমন অদ্ভুত সাজে কেউ ট্রেনে চড়ে, ভাবতেই কৌতূহল হচ্ছিল। ছোট মামা হঠাৎ গলা একটু চড়িয়ে বলল, এমন জোকার সেজে যাচ্ছিস কেন রিপন? তোর সামনের চুলগুলো একটু আগে যেভাবে উঠেছিল সেটা তো বেশ লাগছিল। হঠাৎ বাথরুমে ঢুকে স্টাইল চেঞ্জ করার কি দরকার পড়ল? মামার কথাটা যে শুধু শোনা হলো তা নয়, প্রায় সবাই একসঙ্গে লোকটার দিকে তাকালো। সে একটু অস্থির হয়ে উঠল। 4 মিনিটের মতো বসে থেকে উঠে দরজার দিকে চলে গেল। ট্রেন যখন মালদা টাউন রেলওয়ে স্টেশনে থামল, তখন কখন যে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল আমি আর মামা টেরই পেলাম না। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, কি ছিল বলো তো? জানি না রিপন, তবে যেই হোক আমাদের দিকে ওর নজর ছিল, এটা নিশ্চিত। কি বলছো? ব্যাপারটা বড় মামাকে বলা দরকার না? ধুর পাগল, দাদাকে বলে কি হবে? আর লোকটা যে খারাপ উদ্দেশ্যে আমাদের ফলো করছিল সেটাও তো নিশ্চিত না। হতে পারে কোনো সংবাদ মাধ্যমের গুপ্ত রিপোর্টার। সেটাও হতে পারে। আজকাল এই ধরনের লোকজনই তো মুহূর্তে ছবি তুলে ভাইরাল করে দেয়। চল ভাগ্নে, আর রাত জেগে লাভ নেই, একটু ঘুমিয়ে নি। পেছনের সিটের দিকে তাকাতেই বড় মামা চোখ আর হাতের ইশারায় বুঝিয়ে দিলেন, তোরা ঘুমা, আমি জেগে আছি। ট্রেনের সিটে আমার তেমন ঘুম আসে না, কিন্তু আজ সারাদিনের উত্তেজনা আর ক্লান্তিতে চোখের পাতা একবার নামতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম টেরই পেলাম না। শুনছিস, হে রিপন? ঐশীর ডাকেই ঘুম ভাঙল। চোখ মেলে দেখি ট্রেন কোনো এক স্টেশনে দাঁড়িয়ে, জানলার কাচের ওপারে আলো ঝলমল করছে। কি হলো, ডাকলি কেন? আরে নামবি না, আমরা এনজিপি পৌঁছে গেছি। এক ঝটকায় ঘুম উধাও। হাতঘড়িতে দেখি রাত 1:50, মানে প্রায় 3.5 ঘন্টা একটানা কুম্ভকর্ণের ঘুম দিয়েছি। প্ল্যাটফর্মে নামতেই চেনা মুখগুলো কেমন শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। হ্যাঁ গো, শেষ পর্যন্ত ঐশীর ডাকেই উঠল দেখছি। যা, তুমি আর ঠাকুরপো সব সময় রিপনের পেছনে লাগো। আমাদের ডাক আর ঐশীর ডাকে কিন্তু তফাত আছে। বড় মামি, শেষ পর্যন্ত তুমিও? আমরা দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি জাংশন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। রাতের হালকা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। কিছুক্ষণ পর 2 জন পুলিশ অফিসার এসে বড় মামার সঙ্গে কথা বলে আমাদের বাইরে নিয়ে গেলেন। স্যার, আপনি ফ্যামিলি নিয়ে সামনের গাড়িতে বসুন, লাগেজগুলো পিছনের গাড়িতে তুলে দিচ্ছি। বাইরে এসে দেখি 15 সিটের একটা উইঙ্গার গাড়ি দাঁড়িয়ে। ছোট মামা গাড়িটা দেখে বড় মামাকে খোঁচা মারল। বাহ, বেশ রাজকীয় ব্যবস্থা তো। তোর পপুলারিটি পাহাড়েও ছড়িয়ে পড়েছে বুঝি? আমি হেসে বললাম, কি বলছো ছোট মামা? আমার বড় মামার ডিএসপি অফিসার, একটু আলাদা খাতির তো হবেই, তাই না? আমাদের হাসাহাসি দেখে বড় মামির ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করালেন। পুতুল ছোট মামির কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। চুপচাপ থাকো, একবার যদি পুতুল জেগে যায় তাহলে কিন্তু 1 ঘন্টা কান্না থামবে না। ঠিকই বলেছেন, আচার্য বাড়ির মেয়ে সহজে কাঁদে না, কিন্তু ঘুম ভাঙলে সেই কান্নার স্রোত থামতে সময় লাগে। গানি ধীরে ধীরে এগোতে লাগল। এখনও খুব খাড়াই রাস্তা শুরু হয়নি, তবে বুঝতে পারছি আমরা পাহাড়ের দিকে উঠছি।
জানালার কাঁচ ধীরে ধীরে কুয়াশায় ঝাপসা হয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ছোট মামা, সেপ্টেম্বরে পাহাড়ে কেমন ঠান্ডা থাকে? দিনে ধর 16-17 ডিগ্রি, রাতে নামতে নামতে 8-এর কাছাকাছি। আর যদি অক্টোবর হতো তাহলে তো কথাই নেই, 2-1 ডিগ্রিতেও নেমে যায়। মনে মনে একটু স্বস্তি পেলাম। আমি এমনিতেই ভীষণ শীতকাতুরে, তার উপর এই সুঠাম শরীর অতিরিক্ত ঠান্ডা একেবারেই সহ্য করতে পারবে না। ভোর 6টার সময় আমরা এসে পৌঁছালাম রিসর্ট মাউন্টেন দার্জিলিংয়ে। এখানেই টানা 7 দিন থাকা। রিসর্টটা বেশ উঁচুতে, চারদিকে নিরিবিলি পরিবেশ, বিস্তীর্ণ জায়গা জুড়ে ঝকঝকে সাজসজ্জা। দেখেই বোঝা যায় বেশ বিলাসবহুল। আমি আর ছোট মামা এক রুমে, পাশের রুমে ছোট মামি আর ঐশী। বড় মামাদের রুমটা একটু দূরে আলাদা দিকে। সবাই ফ্রেশ হয়ে আপাতত ঘুমোতে গেল। সকাল 11টার দিকে আমি আর ছোট মামা বেরোলাম আশপাশটা ঘুরে দেখতে। চল একটু জনবসতির দিকটা ঘুরে আসি। কোথাও ঢালু রাস্তা, কোথাও খাড়া আঁকাবাঁকা নুড়ি পাথরের পথ। হাঁটতে হাঁটতে ক্লান্তি থাকলেও অদ্ভুত ভালো লাগছিল। কিছুক্ষণ পর বাজারের কাছাকাছি একটা জায়গায় এসে পৌঁছালাম। চারদিকে নেপালি চেহারার মানুষের ভিড়। স্থানীয়রা ঠেলাঠেলি করে বাজার করছে। দোকানীদের চিৎকার, অপরিচিত ভাষার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত নতুন অনুভূতি। কি ভাগ্নে, ঠান্ডা লাগছে? হ্যাঁ, লাগছেই তো। ওই লেখ, ওখানে ধোঁয়া উঠছে। চল একটু থুপকা খেয়ে আসি। থুপকা নাম শুনেই জিভে জল এসে গেল। বন্ধুদের মুখে শুনেছি পাহাড়ের থুপকা নাকি কলকাতার নামী চাইনিজ রেস্তোরাঁকেও হার মানায়। কিছুক্ষণের মধ্যেই গরম ধোঁয়া ওঠা দুটো বাটি আমাদের সামনে এলো। পাহাড়ি মুরগির মাংস, নুডলস, ডিম আর সবজি দিয়ে বানানো ঘন স্যুপ। প্রথম চুমুক দিতেই জিভে লেগে রইল অন্য রকম এক স্বাদ। ঝাল, গরম অথচ আরামদায়ক। দুপুর 1টা নাগাদ রেজর্টে ফিরতেই বড় মামা আমাদের দেখে বললেন, কিরে, কোথায় গেছিলি তোরা? এই আশেপাশেই ছিলাম। কেন, কি হয়েছে? যাওয়ার আগে কাউকে বলে যাওয়া যায় না, না তুই না ভাগ্নে, কার কাছেই মোবাইল নেই। উপরে যা, 3-3টে মেয়ে মানুষ কেমন ছেকে ধরেছে জানিস? তুমি কোথায় যাচ্ছ? পুতুলের দুধ গরম হয়েছে কিনা কিচেনে দেখে আসি। আমি ছোট মামার দিকে তাকালাম। এবার তো বিপদ। ঐশীর রাগের চেহারা আমি জানি। ছোট মামা হেসে বলল, আহ, কাপুরুষের মতো কথা বলিস না। সারা জীবন এভাবে ভয় পেয়ে থাকবি? ঐশী কি বাঘ ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? বাঘ ভাল্লুক হলে শুধু প্রাণের ভয় থাকত, কিন্তু ও তো... চল, বেশি নাটক করিস না, ওপরে যা। ঘরে ঢুকতেই ছোট মামি গম্ভীর গলায় বললেন, কি ব্যাপার ঠাকুরপো, একবার কাউকে বলে যাওয়া যেত না? ছোট মামা শান্ত গলায় উত্তর দিল, আসলে বৌদি, সবাই টায়ার্ড ছিলে, ডাকাডাকি করিনি। একজনকে ফোনে জানাতে চেয়েছিলাম, কিন্তু রিপনই বারণ করল। কাকে ফোন করতে বারণ করেছিল রিপন? ছোট মামি এবার অংশু মামার দিকে তাকালেন। হার কাকে? তোমার পাশেই তো চোখ মুখ লাল করে বসে আছে। রিপন আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বলল, থাক, যখন ঘুমোচ্ছে তখন জাগিয়ে লাভ নেই। আমরা তো দূরে যাচ্ছি না, একটু পরেই ফিরে আসব। আমি ঐশীর দিকে তাকালাম। সে চুপচাপ বসে আছে, কিন্তু চোখ দুটোই সব কথা বলে দিচ্ছে। ঝড়টা যে এখনও পুরোপুরি থামেনি সেটা বুঝতে আমার এক মুহূর্তও লাগল না। আমি দেখলাম কথাটা শোনার পর ঐশী ঠোঁটের কোণে হালকা একটা মুচকি হাসি টেনে আবার স্বাভাবিক হয়ে গেল। ওর সেই হাসি আর কেউ খেয়াল না করলেও আমার চোখ এড়ায়নি। বুঝলাম বরফ গলতে শুরু করেছে। ছোট মামা একটু গলা খাকড়িয়ে দিয়ে বলল, আচ্ছা, এবার প্ল্যানটা বলো। এই সুচরিতা, তুমি শুরু করো। মামার উপস্থিত বুদ্ধিতেই সেদিনের ঝড়টা থেমে গেল। যদিও বড় কোনো ঘোরার পরিকল্পনা ছিল না, ঠিক হলো সন্ধ্যের দিকে আমরা যেখানে গিয়েছিলাম সেখানেই সবাই মিলে আবার বেরোব। শীতের পাহাড়ি পোশাক, কিছু ঘর সাজানোর জিনিস, এদিক ওদিক ঘুরতে ঘুরতেই রাত 9টা বেজে গেল। ঠিক হলো ডিনার বাইরে করেই রিসর্টে ফিরব। লাডেনলা রোডের পাশে একটা জনপ্রিয় স্থানীয় রেস্টুরেন্টে ঢুকলাম। ভেতরে ঢুকেই শুনতে পেলাম ইন্ডিয়ান ট্যুরিস্ট থেকে একেবারে খাস বাঙালি পর্যটক নিজেদের ভাষায় গল্প করতে করতে খাচ্ছে। আমরাও বসে পড়লাম। মেনু দেখে পাহাড়ি খাবারের সঙ্গে কিছু থাই ডিশ অর্ডার হলো। ছোট মামি থাই খাবার বেশ পছন্দ করে, সেটা আমাদের জানা। সবাই গল্পে মেতে উঠেছি, এমন সময় ছোট মামা আচমকা বিদ্যুৎ গতিতে উঠে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। আমরা কেউই বুঝতে পারলাম না কেন। 10 মিনিট কেটে গেল, মামার হদিশ নেই। আমরা প্রায় উঠে বাইরে যাব, ঠিক তখনই সে হাঁপাতে হাঁপাতে ফিরে এসে নিজের সিটে বসল। প্রশ্নের পর প্রশ্ন ছুটে এলো তার দিকে। মামা গম্ভীর গলায় বলল, এক কলেজ বন্ধুকে দেখলাম, আর একটু হলে গাড়ি নিয়ে চলে যেত, তাই দৌড়ে গেলাম। আচ্ছা, খাবার এসছে, শুরু করো। বড় মামা একবার আমার দিকে তাকালেন, মুখে কিছু বললেন না, কিন্তু চোখে প্রশ্ন স্পষ্ট। সেই একই প্রশ্ন আমারও মনে, সত্যিই কি বন্ধু নাকি অন্য কিছু? রাত অনেক হয়েছে, ঠান্ডাও বেশ নেমেছে। বিছানায় হেলান দিয়ে মোবাইল দেখছিলাম।
রুম হিটারের ভোল্টেজ ঠিক করতে গিয়ে চোখ গেল ছোট মামার দিকে। সে চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি হলো মামা, ঘুম আসছে না? সে হঠাৎ নিচু গলায় বলল, কালো কোট এখানেও এসেছে। প্রথমে কিছুই বুঝিনি। কয়েক সেকেন্ড পর মাথায় বজ্রপাতের মতো শব্দ হলো। মানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার পিছনেই গিয়েছিলে? ধুর, ধরতে পারলাম না। জ্যাকেটে হাতও লেগেছিল, কিন্তু পিছলে গেল। তবে জানিস, সবচেয়ে আশ্চর্য লাগছে অন্য একটা ব্যাপার। আমি মোবাইলটা পাশে রেখে উঠে বসলাম। কি ব্যাপার? কি বিষয় মামা? ছোট মামা নিচু গলায় বলল, জ্যাকেটটা ধরতে গিয়েও ফসকে গেল, কিন্তু হাতের মাঝে একটা চুল আটকে যায়। ভালো করে দেখলাম ওটা ফলস চুল নয়, একেবারে গোড়া আছে, আর কম করে 15 ইঞ্চি লম্বা। অর্থাৎ যাকে আমরা পুরুষ ভাবছিলাম সে পুরুষ নয় ভাগ্নে, মানে সে একজন মহিলা। কাল সকালে আমার গোয়েন্দা বিভাগে ফোন করব, সব সাংবাদিকদের খোঁজ নিতে বলবো এই মুহূর্তে দার্জিলিংয়ে কারা এসেছে। এতটুকু জানলেই 2 2 4 করা সহজ হবে। তুমি কি নিশ্চিত সে সাংবাদিক? মামা একটু থেমে বলল, আমি নিশ্চিত সে সাংবাদিক নয়। তাই তো আরও বেশি জানতে ইচ্ছে করছে। কে সে? কেন আমাদের ফলো করছে? কি তার উদ্দেশ্য? অনেক প্রশ্ন মাথায় ঘুরছে। ওর গলায় কৌতূহলের সঙ্গে সতর্কতার সুরও স্পষ্ট ছিল। পরদিন খুব ভোরে সবাই উঠে পড়লাম। লবিতে আমাদের গাইড অপেক্ষা করছিল। আগের রাতেই ঠিক হয়েছিল আজ 2টো জায়গা ঘোরা হবে। প্রথমে হ্যাপি ভ্যালি টি এস্টেট, তারপর দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেনে চড়ে পাহাড়ের সৌন্দর্য দেখা। সকাল 8টার মধ্যে আমরা টি এস্টেটে পৌঁছে গেলাম। ছোট মামা বলল, ভাগ্নে, এটাই সবচেয়ে বড় টি এস্টেট নয়, তবে এখান থেকে শহরের ভিউ দারুণ। সত্যিই তাই। সবুজে মোড়া ঢালু পাহাড়, সারি সারি চা গাছ। আমরা হাঁটতে হাঁটতে একাধবার চা পাতায় হাত বুলিয়ে নিচ্ছিলাম। গাইড বোঝাচ্ছিলেন কিভাবে চা পাতা তোলা হয়, প্রক্রিয়াজাত হয়। হঠাৎ বড় মামার ডাক, সবাই এদিকে আয়, গরম গরম চা রেডি। একটা ঘেরা জায়গায় গিয়ে দাঁড়ালাম। বসার চেয়ার একটাও খালি নেই। সবাই টেবিল ঘিরে বসে চায়ের স্বাদ নিচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের হাতে এলো সেই কাঙ্ক্ষিত গরম চা। এক চুমুক দিতেই যেন পাহাড়ি হাওয়ার সঙ্গে মিশে গেল সুগন্ধ। চা খেতে খেতে হঠাৎই চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। তখন বিশেষ গুরুত্ব দিলাম না, কিন্তু মনের ভেতর কেমন একটা খচখচানি রয়ে গেল। বিষয়টা নিছক কাকতালীয় বলে মনে হলো না। মামারা চা পাতা কিনে নিলে আমরা পরের গন্তব্যের দিকে রওনা দিলাম। টয় ট্রেন হুইসেল দিয়ে ধীরে ধীরে চলতে শুরু করল। এই বাষ্প ইঞ্জিন কত সিনেমায় দেখেছি, কিন্তু নিজে চড়ব কখনো ভাবিনি। গায়ে কাঁটা দিয়ে উঠছিল। কেমন লাগছে তোর? আমি জিজ্ঞেস করলাম। ঐশী হেসে বলল, অসাধারণ, একদম অন্যরকম অনুভূতি। আমি খুব খুশি রিপন। আচ্ছা, তুই আমার ওপর রাগ করেছিলি তো? না রে, রাগ করিনি, শুধু একটু চিন্তা হয়েছিল। পরের বার কোথাও গেলে অন্তত মামিদের জানিয়ে যাস। সামনের দিকে সবাই ব্যস্ত, সে সুযোগে ঐশীকে আলতো করে কাছে টেনে নিলাম। কপালে একটা চুমু দিয়ে দুজনে একসঙ্গে পাহাড়ি আঁকাবাঁকা পথ, ধোঁয়া উঠতে থাকা ইঞ্জিন আর দূরের মেঘমালা দেখতে লাগলাম। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ পিছনের দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে উঠল। আবারও সেই অদ্ভুত দৃশ্য। না, এটা কাকতালীয় হতে পারে না। এখন কিছু করারও উপায় নেই। ছোট মামা অনেকটা সামনে বসে, চুপচাপ থাকতে হবে। ঐশী কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কি হলো, তোকে কেমন যেন লাগছে? আমি দ্রুত হুডিটা মাথায় তুলে বললাম, না না, কিছু না, একটু ঠান্ডা লাগছিল, এই যা। রাতে ঠিকমতো খাসনি? ঐশী বলল, তুই নাকি রুমে আমার জন্য অপেক্ষা করছিস। কি হয়েছে তোর? সারা দিন ধরে যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল সব খুলে বললাম ছোট মামাকে। মন দিয়ে শুনে সে হেসে ফেলল। আমিও খেয়াল করেছি ভাগ্নে। লোকটা চেয়ারে বসে চা খেতে খেতে পেপার পড়ছিল। মাঝে মাঝে তোর দিকে তাকিয়ে ভুরু কুচকে কি যেন ভাবছিল। মনে হচ্ছিল তোকে কারোর সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছে। ঠিক তখনই তোর চোখ তার চোখে পড়তেই যেন অপ্রস্তুত হয়ে গেল। উঠে দাঁড়িয়ে কয়েকবার পেছন ফিরে তাকালো। আমি তো অবাক, এত ডিটেলে আমি নিজেও দেখিনি। তুমি যখন বুঝলে তখন ডেকে জিজ্ঞেস করলে না কেন? বাহ, কারোর দিকে তাকানো কি অপরাধ নাকি? তুই অত ভাবছিস। আর দেখছি আমিও ওনাকে লোক বলেই ডাকছি। আসলে উনি একজন বয়স্ক মানুষ, হয়তো তোকে কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। মনে পড়লেই নিজেই এসে কথা বলবেন। মানে আবার আমার পিছু নেবেন? মামা হেসে বলল, ক্ষতি কি রিপন মশাই? ওফ, আগে কালো কোট, এখন ওল্ড ম্যান, এরপর না জানি কোন ম্যান আসে। শুভরাত্রি। মাথাটা বরফের মতো ঠান্ডা রাখিস। ভাগ্য খুব খারাপ ছিল না। ভোর 6টায় বেরোনোর কথা থাকলেও দেরিতে ঘুম ভাঙায় আমরা সকাল 9টার দিকে পৌঁছালাম টাইগার হিলে।
গাইড বলছিলেন আরও ভোরে এলে ভিড় এড়িয়ে পরিষ্কারভাবে এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। ছোট মামা হঠাৎ উচ্ছ্বসিত হয়ে উঠল। আহা, দারুণ দারুণ! কি হলো? ঐশী, তোর দেওয়া অ্যান্টিক বাইনোকুলারটা আজ সত্যিই কাজে লাগছে। কুয়াশার ফাঁক দিয়ে দুটো শৃঙ্গ পরিষ্কার দেখা যাচ্ছে। আমি একরকম ছিনিয়ে নিলাম বাইনোকুলারটা। সত্যিই, মামা একটুও বাড়িয়ে বলেনি। বরফে ঢাকা মাউন্ট এভারেস্টের চূড়া স্পষ্ট, আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য তো আরও অপূর্ব, সোনালি রোদে ঝলমল করছে। হঠাৎ চোখে পড়ল, মামা, ওই যে জঙ্গলের ধারের সরু পথটায় সেই লোকটা আমাকে দেখেই গাছের গুড়ির আড়ালে লুকালো। আমাদের কোনো ক্ষতি করার মতলব নেই তো? যদি হঠাৎ পিস্তল বের করে? মামা শান্ত গলায় বলল, তুই ওনাকে ভালো করে দেখেছিস? সাদা ধুতি, ভেতরে হয়তো গরম ফুর প্যান্ট, পায়ে দামি জুতো, গায়ে শাল জড়ানো। শালের ভেতর কি আছে বোঝা যায়নি, তবে দুটো জিনিস লক্ষ্য করেছি। ডান হাতে লাঠি, পাহাড়ি রাস্তা ওঠানামার ভরসা, আর বা হাতটা মাঝে মাঝেই কাঁপছে। খুব সম্ভবত হার্টের পেশেন্ট। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। মামা, এই অল্প সময়ে এত কিছু কিভাবে দেখলে? মামা মুচকি হেসে বলল, ভাগ্নে, পাহাড়ে শুধু দৃশ্য নয়, মানুষকেও দেখতে হয়। আর ভয় পেলে পর্যবেক্ষণ শক্তি কমে যায়। ঠান্ডা মাথায় দেখলেই অর্ধেক রহস্য নিজের থেকেই খুলে যায়। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।